প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব সিপিএম নেটওয়ার্ক নিয়ে। সিপিএম অর্থ হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। ক্রিটিক্যাল পাথ মেথডে মূলত আমরা কোনো একটা প্রজেক্টের ক্রিটিক্যাল পাথ বের করি। যে কোনো প্রজেক্টে এক বা একাধিক অ্যাক্টিভিটি থাকে বা অনেকগুলো অ্যাক্টিভিটি মিলে একটা প্রজেক্ট তৈরি হয়। তো আমরা একটা প্রজেক্টে অনেকগুলো অ্যাক্টিভিটি যখন সম্পাদন করি, তার মধ্যে সব অ্যাক্টিভিটি কিন্তু সমান গুরুত্বপূর্ণ হয় না। কোনো অ্যাক্টিভিটি বেশি গুরুত্বপূর্ণ হয়। যে অ্যাক্টিভিটিগুলো যদি দেরি হয়ে যায় বা দেরিতে শেষ হয়, তাহলে কিন্তু টোটাল প্রজেক্টটা কিন্তু দেরিতে শেষ হবে। তো যেই অ্যাক্টিভিটিগুলো একদিন দেরি হয়ে গেলেই টোটাল প্রজেক্টটা একদিন বেশি দেরি হয়ে যায়, আমরা সেটাকে বলি হচ্ছে ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে? তো আমরা যখন একটি সিপিএম করি, তখন আমরা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিগুলো আমরা বের করার চেষ্টা করি। তো আমরা আজকে শুরুতে কিভাবে একটি সিপিএম নেটওয়ার্ক ড্র করতে হয় আমরা সেটি শিখব। তাহলে শুরু করছি। ওকে, একটি সিপিএম বা ক্রিটিক্যাল পাথ মেথডের নেটওয়ার্ক ড্র করার ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন আছে। তার মধ্যে প্রথম যে নিয়মটি আছে, সে নিয়মটি হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটি শুরু হবে একটি ইভেন্ট থেকে, শেষ হবে আরেকটি ইভেন্টে। কোনো একটি অ্যাক্টিভিটি যেই ইভেন্ট থেকে শুরু হয়, আমরা তাকে বলি স্টার্টিং ইভেন্ট, আর যে ইভেন্টে শেষ হয় আমরা সেটাকে বলি এন্ডিং ইভেন্ট বা ফিনিশিং ইভেন্ট। ঠিক আছে? আমরা তাহলে এখন সেটা এঁকে দেখাচ্ছি। ধরা যাক আমাদের অ্যাক্টিভিটি এ আছে। মনে রাখবে, যে কোনো অ্যাক্টিভিটিকে আমরা অ্যারোর সাহায্যে দেখিয়ে থাকি। সো এই এ হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। তাহলে অ্যাক্টিভিটি এ শুরু হচ্ছে ইভেন্ট 1 থেকে, শেষ হচ্ছে ইভেন্ট 2 তে। মনে রাখবে যে ইভেন্টগুলো আমরা ড্র করি বৃত্তের সাহায্যে। ঠিক আছে? আর ইভেন্টগুলোকে আমরা কিন্তু সংখ্যা দিয়ে চিহ্নিত করি। যেমন এখানে ইভেন্ট 1 আছে আর ইভেন্ট 2 আছে। তাহলে দেখো সবাই, আমাদের অ্যাক্টিভিটি এ একটি অ্যাক্টিভিটি বা কাজ, যে কাজটি শুরু হচ্ছে ইভেন্ট 1 থেকে এবং শেষ হচ্ছে ইভেন্ট 2 তে। ঠিক আছে? আচ্ছা, আরেকটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটির কিন্তু একটি টাইম ডিউরেশন দেয়া থাকবে। টাইম ডিউরেশন মানে হচ্ছে যেই সময়সীমার মধ্যে কাজটি শেষ করতে হবে। ধরা যাক আমাদের এখানে অ্যাক্টিভিটি এ এর টাইম ডিউরেশন হচ্ছে 3 উইকস। কোশ্চেনে দেয়া আছে 3 উইকস। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এর পাশে আমরা ব্র্যাকেটে লিখব 3। কোনো লেখক আবার নিচেও লিখে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আমাদের সেকেন্ড নিয়মটা একটু জানি। আচ্ছা, মনে করো কোশ্চেনে এরকম দেয়া আছে। কোশ্চেনে অ্যাক্টিভিটি দেয়া আছে, তার সাথে দেয়া আছে প্রেডেসেসর। ঠিক আছে? অর্থাৎ কোশ্চেনে কিন্তু অ্যাক্টিভিটি দেয়া থাকবে, তার সঙ্গে দেয়া থাকবে প্রেডেসেসর বা প্রিসিডিং অ্যাক্টিভিটি। এই জিনিসটা কি মিন করে? সবাই একটু দেখো। প্রেডেসেসর মানে হচ্ছে অগ্রবর্তী, তাই তো? মানে আগে কে আছে? মানে কোনো কিছুর আগে কোন অ্যাক্টিভিটি হয়, আমরা সেটাকে বলি প্রেডেসেসর বা প্রিসিডিং অ্যাক্টিভিটি। ঠিক আছে? তো এখানে দেখো অ্যাক্টিভিটি বি, তার প্রেডেসেসর হচ্ছে অ্যাক্টিভিটি এ। এর সহজ কথা অর্থ হচ্ছে এ যেখানে শেষ হবে সেখান থেকে আমাকে বি শুরু করতে হবে। ওকে? তাহলে অ্যাক্টিভিটি এ যেখানে শেষ, যেই ইভেন্টে শেষ হবে সেখান থেকে আমাকে শুরু করতে হবে অ্যাক্টিভিটি বি। তাহলে আমরা শুরু করি। এটা আমরা কিভাবে আঁকতে পারি? প্রথমে আমরা আঁকবো অ্যাক্টিভিটি এ। সো এই হচ্ছে আমাদের ইভেন্ট 1 হবে, তারপর ইভেন্ট 2 হবে,
ঠিক আছে, তাহলে দেখা যাক, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি এ, আর এটা হচ্ছে ইভেন্ট 1, এটা হচ্ছে ইভেন্ট 2। তাহলে দেখো এখানে অ্যাক্টিভিটি এ শুরু হচ্ছে ইভেন্ট 1 থেকে এবং শেষ হচ্ছে ইভেন্ট 2 তে। এবার ইভেন্ট 2 তে আমাদের অ্যাক্টিভিটি এ শেষ, এখান থেকে আমরা শুরু করব অ্যাক্টিভিটি বি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি বি। ওকে, সো আচ্ছা 3। তাহলে দেখো সবাই একটু, সেটা হচ্ছে আমাদের, যেহেতু অ্যাক্টিভিটি এ আছে, এ হচ্ছে বি এর প্রেডেসেসর বা প্রিসিডিং অ্যাক্টিভিটি, অর্থাৎ অগ্রবর্তী। অতএব আমরা এ যেখানে শেষ করব সেখান থেকে আমরা শুরু করছি অ্যাক্টিভিটি বি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুল। আচ্ছা, এবার আমরা থার্ড একটা রুল আমরা পড়তে পারি। সেটা হচ্ছে, ধরা যাক আমাদের কোনো অ্যাক্টিভিটির একাধিক প্রেসিডিং অ্যাক্টিভিটি দেয়া আছে, সেক্ষেত্রে কি হবে? মনে করো অ্যাক্টিভিটি জি, এটা হচ্ছে অ্যাক্টিভিটি, আর এর প্রেডেসেসর হচ্ছে ই এবং এফ। কোশ্চেনে ধরা যাক এভাবে দেয়া আছে যে অ্যাক্টিভিটি জি হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি যার প্রেডেসেসর হচ্ছে ই এফ, তার মানে ই এবং এফ যেখানে শেষ হবে সেখান থেকে শুরু করতে হবে আমার অ্যাক্টিভিটি জি। তাহলে ই এফ কিন্তু আমরা যখন ড্র করব, আমরা কিন্তু ই এফ কে আলাদা করে আঁকতে পারবো না। ঠিক আছে, ই এফ কিন্তু আমাদেরকে একসঙ্গে একই ইভেন্টে শেষ করতে হবে, যেহেতু ই এফ যেখানে শেষ সেখান থেকে জি শুরু হচ্ছে, তাই তো? অতএব আমরা এখন ই আর এফ আগে আমরা ড্র করব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ইভেন্ট। ওকে, আচ্ছা, এখন দেখো সেটা হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি ই, আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি এফ, রাইট? আচ্ছা, ওকে, আর এখানে ধরা যাক এটা অ্যাক্টিভিটি, এটা হচ্ছে ইভেন্ট 4, এটা হচ্ছে ইভেন্ট 5, তাহলে এটা ইভেন্ট 6 হতে পারে। আচ্ছা, দেখো এখানে অ্যাক্টিভিটি ই আর এফ, এই দুটো অ্যাক্টিভিটি শেষ হচ্ছে একই ইভেন্টে, সেটা হচ্ছে ইভেন্ট 6। আমরা কেন একসঙ্গে শেষ করছি? কারণ এখান থেকে আমাদের নতুন একটি অ্যাক্টিভিটি শুরু করতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি জি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি জি। ওকে, সো এখানে খেয়াল করো সবাই, আমাদের কিন্তু একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে ইভেন্ট 7। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পরবর্তী রুল, যেটা আমরা এখন শিখলাম, যে দুটো অ্যাক্টিভিটি একসঙ্গে যদি মিলিত হয়, অর্থাৎ দুটো অ্যাক্টিভিটি যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের পরের অ্যাক্টিভিটি শুরু করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো অ্যাক্টিভিটিকে আমরা একই ইভেন্টে আমরা শেষ করব। ওকে, আচ্ছা ঠিক আছে। এইবার আমরা আরেকটা রুল জানবো, সেটা হচ্ছে আর্লি স্টার্ট টাইম, আর্লি ফিনিশ টাইম বলতে আসলে কি বোঝায়? আর্লি স্টার্ট টাইম এবং আর্লি ফিনিশ টাইম বলতে আসলে কি বোঝায়, এটা আমরা এখন জানবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা প্রথম যেটা শিখেছিলাম সেটা একটু একবার দেখি। আমরা জেনেছিলাম যে যে কোনো অ্যাক্টিভিটির কি থাকে, একটা স্টার্টিং ইভেন্ট থাকে, একটা এন্ডিং ইভেন্ট থাকে, তাই তো? আচ্ছা, আমরা এখন সেটা একটু আবার ড্র করছি। আচ্ছা, ওকে, এখন ধরা যাক এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি এ এবং এটি হচ্ছে, এর ডিউরেশন হচ্ছে 4 ডেজ। ঠিক আছে,
আচ্ছা, তো এখানে আমাদের দেয়া আছে ইভেন্ট 1, এখানে ইভেন্ট আছে ইভেন্ট 2, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ইভেন্টের উপরে আমরা কিছু বক্স ড্র করব। আমরা প্রত্যেকটা ইভেন্টের উপরে এরকম দুটো বক্স আমরা ড্র করব, ঠিক আছে? আচ্ছা, এই বক্সগুলোর কিছু নাম আছে, আমরা নামগুলো এখন উপরে লিখে ফেলবো। তবে আপাতত জেনে রাখো সেটা হচ্ছে আমাদের কিন্তু এই নামগুলো উপরে লেখার প্রয়োজন নাই। ইএসটি, এটা হচ্ছে আর্লি স্টার্ট টাইম, আর এটা হচ্ছে আর্লি ফিনিশ টাইম, ইএফটি। দেখো, অ্যাক্টিভিটি এ যেখান থেকে শুরু হচ্ছে ইভেন্ট 1, ইভেন্ট 1 এর উপরে বাম পাশে যে বক্সটা আছে সেটাকে আমরা বলছি ইএসটি। ইএসটি মানে হচ্ছে আর্লি স্টার্ট টাইম। ইএসটি স্ট্যান্ডস ফর আর্লি স্টার্ট টাইম। আর অ্যাক্টিভিটি এ যেখানে শেষ ইভেন্ট 2 এর উপরে বাম পাশে যে বক্সটা সেটা হচ্ছে আর্লি ফিনিশ টাইম, ঠিক আছে? আর্লি ফিনিশ টাইম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের দুটো বক্সের নাম। নামগুলো লিখতে হবে না, আমরা জাস্ট বোঝানোর স্বার্থে নামগুলো লিখেছি। আচ্ছা, মনে রাখবা সবসময় সেটা হচ্ছে যে যে কোনো অ্যাক্টিভিটির, যে কোনো প্রজেক্ট যখন শুরু হয় তখন প্রথম যে অ্যাক্টিভিটি থাকে সে অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট টাইম সবসময় হয় 0, ঠিক আছে? কারণ যেহেতু অ্যাক্টিভিটি মাত্র শুরু হয়েছে, প্রজেক্টটা মাত্র শুরু হয়েছে, এটা আমাদের একদম প্রথম দিন, এখনো একদিন পার হয়নি, রাইট? সেজন্য যে কোনো প্রজেক্টের প্রথম অ্যাক্টিভিটির ক্ষেত্রে আর্লি স্টার্ট টাইম হবে সবসময় 0, ঠিক আছে? যেহেতু প্রজেক্টের বয়স এখন একদিন হয়নি, এটা হবে আর্লি স্টার্ট টাইম 0। আর্লি স্টার্ট টাইমের সঙ্গে ডিউরেশন যোগ করার পর আমরা যা পাই তাই হচ্ছে আর্লি ফিনিশ টাইম। তাহলে আর্লি স্টার্ট টাইম 0, এর সঙ্গে আমাদের আমাদের অ্যাক্টিভিটি এর ডিউরেশন দেয়া আছে 4 দিন। তাহলে আমরা 0 আর 4 যোগ করব, সমান কত আসে? সমান আসে 4, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের পদ্ধতি। তাহলে আর্লি স্টার্ট টাইম 0, তার সঙ্গে আমরা অ্যাক্টিভিটি এর ডিউরেশন যোগ করলাম 4 দিন, সমান আসলো 4। এটা হচ্ছে আমার আর্লি ফিনিশ টাইম। ওকে? আচ্ছা, এখন আসা যাক সেকেন্ড একটা রুল আমরা পড়ব, সেটা হচ্ছে ধরা যাক এরকম যদি হয় যে দুটো অ্যাক্টিভিটি মিলিত হয়ে একটা অ্যাক্টিভিটি হচ্ছে বা একটা অ্যাক্টিভিটি শুরু করছে, সেক্ষেত্রে আমরা আর্লি ফিনিশ টাইম বের করব কিভাবে? ওকে, তাহলে আমরা এখন সেটা একটু দেখি। ধরা যাক আমাদের কোশ্চেনটা এরকম ছিল যে দুটো ইভেন্ট বা দুটো অ্যাক্টিভিটি আমরা একসঙ্গে শেষ করছি এবং সেখান থেকে আমরা নতুন একটা অ্যাক্টিভিটি আমরা শুরু করছি। তাহলে এরকম যদি কোশ্চেন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের আর্লি ফিনিশ টাইমটা আমরা বের করব? এটা হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখানে বক্সগুলো একটু ড্র করি। এখানে বক্সটা আমরা ড্র করছি। প্রত্যেকটা ইভেন্টের উপরে কিন্তু আমাদেরকে এরকম বক্স ড্র করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন আমরা দেখি যে এটা হচ্ছে ধরা যাক অ্যাক্টিভিটি ই। এটা ডিউরেশন হচ্ছে 4 ডেজ বা 4 উইকস, ঠিক আছে? অ্যাক্টিভিটি এফ এর ডিউরেশন হচ্ছে 5 উইকস, ঠিক আছে? এটা হচ্ছে 5 উইকস। তাহলে এটা হচ্ছে আমার ইভেন্ট 3, এটা ইভেন্ট 4, এটা হচ্ছে ইভেন্ট 5। ওকে, এখন দেখি যে আমাদের ইভেন্ট 3 এর উপরে আর্লি স্টার্ট টাইম কত আছে। আমরা এখানে যেহেতু আমরা কোনো রিয়েল ম্যাথ এখন করছি না, আমরা ধরে নেই যে আমাদের আর্লি স্টার্ট টাইম এখানে 0।
জাস্ট বোঝার স্বার্থে আমরা এটাকে 0 ধরছি। হ্যাঁ, এটা কিন্তু 0 থাকবে না। ওকে, ধরা যাক আমাদের ইভেন্ট 3 এর উপরে আর্লি স্টার্ট টাইম আছে 0, আর ইভেন্ট 4 এর উপরেও আর্লি স্টার্ট টাইম হচ্ছে 0। ঠিক আছে, এখন আমরা ইভেন্ট 5 এর ঘরে আর্লি ফিনিশ টাইম কত বসাবো? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আবার বলছি, আমাদের এখানে ইভেন্ট 3 এর উপরে আর্লি স্টার্ট টাইম 0 আছে, ইভেন্ট 4 এরও আর্লি স্টার্ট টাইম 0। এখন আমরা ইভেন্ট 5 এ আর্লি ফিনিশ টাইম কত বসাবো? এখানে কিন্তু দুটো পথ আছে। এই দুটো পথ থেকে আমরা কোন পথটা আমরা চুজ করব? দেখো, এখানে 0-র সাথে ডিউরেশন 4 যোগ করার পর আমরা এখানে পাচ্ছি 4। আমরা এখানে 4 বসাতে পারি। আবার এই পাশে 0-র সাথে 5 যোগ করার পর আমরা পেতে পারি 5। এখানে 5 বসানো যেতে পারে। আমরা কত বসাবো? মনে রাখবে, এরকম যদি হয় যে দুটো পথ আছে, আমাদের আর্লি ফিনিশ টাইম বের করতে হবে, তাহলে আমাদের রুলসটা হচ্ছে যে সবচেয়ে বড় যে সংখ্যাটা আমরা সেটাকেই বেছে নেব। সবচেয়ে বড় সংখ্যাটা আমাদেরকে বেছে নিতে হবে। তাহলে এখানে 0 যোগ 4 সমান 4, 0 যোগ 5 সমান 5। এখানে সবচেয়ে বড় হচ্ছে 5। তাহলে আমরা এখানে আর্লি ফিনিশ টাইম বসাবো হচ্ছে 5। ঠিক আছে? ওকে, এইবার ধরা যাক আমরা জিনিসটা কমপ্লিট করি। সেটা হচ্ছে আমাদের পরবর্তী ইভেন্টটা হচ্ছে ধরা যাক ইভেন্ট 6। ঠিক আছে, এটা হচ্ছে ইভেন্ট 6। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটি অ্যাক্টিভিটি জি, এটার 7 ডেজ বা 7 উইকস ডিউরেশন দেয়া আছে। তাহলে ধরা যাক আমাদের এখানে আরেকটি টেবিল বা আরেকটি বক্স আমরা ড্র করব। আচ্ছা, তাহলে এখন তোমরা সবাই বলো তো যে এখানে আমাদের আর্লি ফিনিশ টাইম কত আসবে? 5 যোগ 7 সমান কত? 12। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর্লি ফিনিশ টাইম। ওকে, মনে রাখবে সেটা হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটির আর্লি ফিনিশ টাইম যেটা, সেটাই কিন্তু পরবর্তী অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট টাইম। যেমন এখানে ই, অ্যাক্টিভিটি ই এর ক্ষেত্রে বা এফ এর ক্ষেত্রে আর্লি ফিনিশ টাইম আছে 5, এটাই কিন্তু আবার অ্যাক্টিভিটি জি এর আর্লি স্টার্ট টাইম, রাইট? আবার অ্যাক্টিভিটি জি এর আর্লি ফিনিশ টাইম কত? 12। ঠিক আছে, এটাই কিন্তু আবার পরবর্তী অ্যাক্টিভিটির ক্ষেত্রে আর্লি স্টার্ট টাইম হবে। ঠিক আছে, ওকে, এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে আমাদের প্রথম বক্সগুলো তো আমরা বুঝলাম, আর্লি স্টার্ট টাইম, আর্লি ফিনিশ টাইম, কিন্তু এখানে যে আরো দুটো বক্স আছে, যেমন এখানে এই পাশে যে বক্সটা আছে বা এখানে যে বক্সটা আছে, এই বক্সগুলোর মিনিং কি বা এই বক্সগুলো আসলে কি নির্দেশ করে? ঠিক আছে, ওকে, আমরা তাহলে শুরু করি। ধরা যাক আমাদের প্রজেক্টটা এখানেই শেষ। ঠিক আছে, 6, যেখানে ইভেন্ট 6, আমাদের প্রজেক্ট এখানেই শেষ হচ্ছে। আমরা এটাকে ধরবো হচ্ছে লেটেস্ট ফিনিশ টাইম। এটা হচ্ছে লেটেস্ট ফিনিশ টাইম, অর্থাৎ বক্সের একদম শেষ যে বক্সটা সেটা হচ্ছে লেটেস্ট ফিনিশ টাইম। আমরা আর্লি স্টার্ট টাইমটা ধরি হচ্ছে অ্যাক্টিভিটি 1 থেকে। ঠিক আছে, বা অ্যাক্টিভিটি এ থেকে আমরা শুরু করি। ঠিক আছে, আর মনে রাখতে হবে সেটা হচ্ছে লেটেস্ট ফিনিশ টাইম যেটা, সেটা আমরা ধরি হচ্ছে একদম শেষ ইভেন্ট থেকে। ঠিক আছে, আমি একটু এখানে তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ধরা যাক আর্লি স্টার্ট টাইম, আর এটা হচ্ছে আর্লি ফিনিশ টাইম। তাহলে এই পাশের বক্সটার নাম হবে হচ্ছে লেটেস্ট স্টার্ট টাইম, আর এই পাশের বক্সটার নাম হবে লেটেস্ট ফিনিশ টাইম। ওকে, তাহলে দেখো সবাই, আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির শুরুতে যে দুটো বক্স থাকে তার মধ্যে প্রথমটার নাম হচ্ছে আর্লি স্টার্ট টাইম, পরেরটা হচ্ছে লেটেস্ট স্টার্ট টাইম। তেমনি অ্যাক্টিভিটির শেষে দুটো বক্স থাকে, তার মধ্যে প্রথমটা হচ্ছে আর্লি ফিনিশ টাইম, আর পরেরটা হচ্ছে লেটেস্ট ফিনিশ টাইম। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের নিয়ম। আচ্ছা, এখন দেখা যাক, আমরা তো আর্লি স্টার্ট টাইম আর আর্লি ফিনিশ টাইম কি আমরা জানি। এখন আমরা জানবো যে লেটেস্ট স্টার্ট টাইম আর লেটেস্ট ফিনিশ টাইম আসলে কি, বা এক্ষেত্রে আমাদের নিয়মটা কি হবে।
আর্লি স্টার্ট টাইম আমরা শুরু করেছিলাম একদম প্রথম ইভেন্ট থেকে, রাইট? মনে আছে প্রথম ইভেন্টে আমাদের আর্লি স্টার্ট টাইম কি ছিল? 0 ছিল। তার সাথে আমরা ডিউরেশন যোগ করে আমরা পরবর্তী অ্যাক্টিভিটিতে গিয়েছি, তাই তো? তো এখন আমাদের লেটেস্ট ফিনিশ টাইম কিন্তু সবসময় শুরু করতে হবে কোত্থেকে বলো তো? শুরু করতে হবে আমাদের শেষ অ্যাক্টিভিটি থেকে, ঠিক আছে, বা শেষ ইভেন্ট থেকে। অর্থাৎ আমাদের টোটাল প্রজেক্টে যে শেষ ইভেন্ট তার উপরে আমরা প্রথম লেটেস্ট ফিনিশ টাইমটা আমরা ধরব। মনে রাখতে হবে শেষ অ্যাক্টিভিটি বা শেষ ইভেন্টের আর্লি ফিনিশ টাইম আর লেটেস্ট ফিনিশ টাইম কিন্তু সবসময় একই হবে, ঠিক আছে? তাহলে শেষ ইভেন্টের আর্লি ফিনিশ টাইম, লেটেস্ট ফিনিশ টাইম উইল বি অলওয়েজ সিমিলার। তাহলে দেখো তো এখানে কত আছে? 12 আছে। তাহলে আমাদের এলএফটিও হবে 12, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের শেষ অ্যাক্টিভিটি, এরপরে কোনো অ্যাক্টিভিটি নাই। অতএব আমাদের অ্যাক্টিভিটি জি এর উপরে আমরা লেটেস্ট ফিনিশ টাইম ধরবো হচ্ছে 12। এবার আমরা বের করব লেটেস্ট স্টার্ট টাইম। অ্যাক্টিভিটি জি এর লেটেস্ট স্টার্ট টাইম আমরা এখন বের করছি বা এলএসটি বের করছি। তাহলে এলএফটি থেকে ডিউরেশন বাদ দেওয়ার পর যা থাকে তাই হচ্ছে এলএসটি। আবার বলছি, এলএফটি বা লেটেস্ট ফিনিশ টাইম থেকে ডিউরেশন বাদ দেওয়ার পর যা থাকে তাই হচ্ছে আমাদের এলএসটি। তাহলে এখন বাদ দিই, 12 থেকে আমরা 7 বাদ দিলাম, কত আসে? 5, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লেটেস্ট স্টার্ট টাইম, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা আবার সিমিলারলি 5 থেকে আমরা 4 বাদ দিই, কত আসে? 1। এই 1 হচ্ছে ইভেন্ট 3 এর উপরে লেটেস্ট স্টার্ট টাইম। এবার আমরা অ্যাক্টিভিটি এফ এ যাই, ঠিক আছে? লেটেস্ট স্টার্ট টাইম 5 থেকে আমরা 5 বাদ দিলাম, ডিউরেশন 5 বাদ দিলাম, কত আসে? 0। তাহলে আমাদের এখানে আসবে 0, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের লেটেস্ট স্টার্ট টাইম এবং লেটেস্ট ফিনিশ টাইমের নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা লাস্ট একটা নিয়ম শিখব, সেটা হচ্ছে ধরা যাক আমরা ক্যালকুলেশন করতে করতে আমাদের একদম অ্যাক্টিভিটি প্রথমে চলে আসছি, ঠিক আছে? অর্থাৎ প্রথম অ্যাক্টিভিটি যেটা ছিল আমরা সেখানে ফিরে যাচ্ছি। তখন সেক্ষেত্রে আমাদের নিয়মটা কি হবে? আমরা কিভাবে সেখানে এলএসটি বা এলএফটি আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে যে নিয়মটা সেটা হচ্ছে সব থেকে ছোট যে সংখ্যাটা আমরা সেটাকেই আমরা চুজ করব। একটু উদাহরণ দিয়ে আমরা দেখাই। ওকে, এখন আর বক্সগুলো ড্র করি। ওকে, এখন ঠিক আছে, তাহলে ধরা যাক এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি এ, যার ডিউরেশন হচ্ছে 6 সপ্তাহ, আর পরেরটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি বি, যার ডিউরেশন হচ্ছে ধরা যাক 8 সপ্তাহ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জাস্ট ধরে নেই যে আমাদের এখানে এটা হচ্ছে ইভেন্ট 1, তাই তো? এটা হচ্ছে ইভেন্ট 1, এটা হচ্ছে ইভেন্ট 2, আর এটা হচ্ছে ইভেন্ট 3। আচ্ছা, আমরা ধরে নেই যে ইভেন্ট 2 এর উপরে আমাদের লেটেস্ট যে ফিনিশ টাইম সেটা আছে হচ্ছে 10, ঠিক আছে? কত আছে? 10 আছে। আর এখানে আছে হচ্ছে 8, ঠিক আছে? দেখো, ইভেন্ট 2 এর লেটেস্ট ফিনিশ টাইম হচ্ছে 10, ইভেন্ট 3 এর লেটেস্ট ফিনিশ টাইম হচ্ছে 8। এখন আমরা এখান থেকে বিয়োগ করে আমরা বের করব লেটেস্ট স্টার্ট টাইম, অর্থাৎ ইভেন্ট 1 এর উপরে এলএসটি কত হবে। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে, দেখো এখানে কিন্তু দুটো হতে পারে। 10 থেকে আমরা 6 বাদ দেওয়ার পর পেতে পারি 4, 8 থেকে 8 বাদ দেওয়ার পর আমরা পেতে পারি 0। আমরা কোনটা নেব? এক্ষেত্রে নিয়ম হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা বেছে নেব।
তাহলে এখানে 10 থেকে 6 বাদ দিলে আমরা এখানে 4 পাই, এটা বড়। কিন্তু 8 থেকে 8 বাদ দিলে আসে 0। তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা? 0। অতএব আমরা এখানে লেটেস্ট স্টার্ট টাইম ধরবো 0। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক বা সিপিএম নেটওয়ার্ক ড্র করার বেসিক পদ্ধতি। এবার আমরা একটা রিয়েল ম্যাথ করার চেষ্টা করব। ঠিক আছে? ওকে ওকে সো আশা করছি সবাই কোশ্চেনটা দেখতে পাচ্ছ। দেখো, এখানে একটা রিয়েল কোশ্চেন দেয়া আছে, যে ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে। দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ গিভেন রিগার্ডিং আ প্রজেক্ট। একটা প্রজেক্ট সম্পর্কে নিচের তথ্যগুলো দেয়া আছে। অ্যাক্টিভিটি এ, বি, সি, ডি, ই, এফ, জি, এই অ্যাক্টিভিটিগুলো সেখানে আছে বা এই কাজগুলো করতে হয়। দেখো, এরপরের কলামে দেয়া আছে প্রেসিডিং অ্যাক্টিভিটি। প্রেসিডিং অ্যাক্টিভিটি অর্থাৎ ওকে, তাহলে আমরা এখন ম্যাথটা শুরু করছি। আমাদের এখানে অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি এ, বি, সি, ডি, ই, এফ, জি। এই অ্যাক্টিভিটিগুলোর কিছু প্রেসিডিং অ্যাক্টিভিটি আছে, সেগুলো আমরা এখানে সেকেন্ড কলামে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আর থার্ড যে কলামটা, সেখানে আছে ডিউরেশন, অর্থাৎ কত সপ্তাহে প্রত্যেকটা অ্যাক্টিভিটি শেষ হবে। আমাদের এখানে কিছু রিকোয়ারমেন্ট দেয়া আছে। আমরা এখানে শুধু প্রথম দুটো রিকোয়ারমেন্ট নিয়ে আজকে কাজ করব। প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে পারফর্ম ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনস অ্যান্ড ড্র দ্য সিপিএম নেটওয়ার্ক। আর সেকেন্ড রিকোয়ারমেন্টটা হচ্ছে ফাইন্ড আউট দ্য ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে? আমরা এখন এই দুটো রিকোয়ারমেন্ট নিয়ে আমরা এখন কাজ করছি। তাহলে শুরু করি। সবাই দেখো, আমাদের কোশ্চেনে অ্যাক্টিভিটি এ আছে প্রথমে, আর অ্যাক্টিভিটি বি আছে। ঠিক আছে? অ্যাক্টিভিটি এ আর বি এর কিন্তু কোনো কি নাই, কোনো প্রিসিডিং অ্যাক্টিভিটি নাই। ঠিক আছে? তার মানে মনে রাখতে হবে, প্রথম অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেহেতু কোনো প্রিসিডিং অ্যাক্টিভিটি নেই, সেহেতু আমরা প্রথম অ্যাক্টিভিটিগুলো শুরু করব ইভেন্ট 1 থেকে। ঠিক আছে? আমরা শুরু করব ইভেন্ট 1 থেকে। তাহলে শুরু করি আমরা ইভেন্ট 1 থেকে। আমরা অ্যাক্টিভিটি এ আর বি আমরা ড্র করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে শুরু করছি। এটা হচ্ছে আমাদের ইভেন্ট 1 হবে। তারপর আমরা এখানে অ্যাক্টিভিটি এ আর অ্যাক্টিভিটি বি আমরা ড্র করব। ওকে, আচ্ছা, সো কপি পেস্ট করে নিলে সুবিধা হবে। তোমরা যেহেতু খাতায় করছো, তোমরা খাতায় বৃত্তগুলো সেভাবে এঁকে নিবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এগুলোর ট্যাগ বা নামগুলো দেব। ওকে, যেহেতু আমাদের প্রথম ইভেন্টটা হচ্ছে ইভেন্ট 1, রাইট? সেহেতু আমরা এটাকে ইভেন্ট 1 নামে চিহ্নিত করছি। এটা হচ্ছে ইভেন্ট 1। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসবে এটা কি বলতো? এটা হচ্ছে অ্যাক্টিভিটি এ। ইভেন্ট 1 থেকে শুরু হচ্ছে অ্যাক্টিভিটি এ, আর তারপর হচ্ছে অ্যাক্টিভিটি বি, রাইট? এটা হচ্ছে অ্যাক্টিভিটি বি। ওকে, আচ্ছা, এখন তাহলে বলতো আমাদের ইভেন্ট এ শেষ হচ্ছে, সরি, অ্যাক্টিভিটি এ শেষ হচ্ছে কোথায়? এটাকে আমরা বলতে পারি ইভেন্ট 2। ঠিক আছে? আর অ্যাক্টিভিটি বি শেষ হচ্ছে ইভেন্ট 3 তে। ইভেন্ট 3 তে শেষ হচ্ছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইভেন্ট 3। ওকে, আচ্ছা, তাহলে দেখো, আমাদের অ্যাক্টিভিটি এ আর বি কিন্তু আমাদের ড্র করা শেষ। আমাদের একটা কাজ কিন্তু বাকি আছে, সেটা হচ্ছে ডিউরেশনস। তোমরা কিন্তু ডিউরেশনগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দিবা। আমাদের অ্যাক্টিভিটি এ এর ডিউরেশন হচ্ছে 3 উইকস, আর বি এর হচ্ছে 5 উইকস। আমরা কিন্তু অলরেডি জানি, সেটা হচ্ছে অ্যাক্টিভিটিগুলোর পাশে আমরা ডিউরেশনটা ব্রেকেটে উল্লেখ করে থাকি। ঠিক আছে? তাহলে এখানে আমরা ডিউরেশনটা দিয়ে দিয়েছি। ওকে, সো আমাদের প্রথম দুটো অ্যাক্টিভিটি আমাদের ড্র করা হয়ে গেছে। এইবার নেক্সট 3 নম্বরে দেখো, অ্যাক্টিভিটি সি আছে। অ্যাক্টিভিটি সি শুরু হচ্ছে অ্যাক্টিভিটি এ থেকে, অর্থাৎ অ্যাক্টিভিটি সি এর
প্রেসিডিং অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি এ, তার মানে কি? তার মানে অ্যাক্টিভিটি এ যেখানে শেষ হবে সেখান থেকে আমাকে শুরু করতে হবে অ্যাক্টিভিটি সি। তাহলে আমাদের অ্যাক্টিভিটি এ শেষ হচ্ছে কোথায়? ইভেন্ট 2 তে শেষ হচ্ছে, রাইট? তাহলে আমরা অ্যাক্টিভিটি সি শুরু করব ইভেন্ট 2 থেকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি সি। ওকে, আচ্ছা, আমরা এখানে এখন কপি পেস্ট করে ইভেন্টগুলো বসাই। আচ্ছা, তাহলে এখন দেখি বলো তো যে এটা কত ইভেন্ট হবে? 1 2 3 শেষ, এটা হবে ইভেন্ট 4। আমরা সিকোয়েন্সিয়ালি যাব, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি সি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি সি শেষ। এটা কত সপ্তাহ দেখি দেখি তো আমরা একটু। এটা হচ্ছে 4 সপ্তাহ, তাই না? সবাই একটু দেখো, আমাদের অ্যাক্টিভিটি সি এর উইকস হচ্ছে 4 উইকস, ঠিক আছে? আমরা বসালাম এটা 4 উইকস, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা নেক্সট দেখি। এরপরে 4 নম্বরে আছে অ্যাক্টিভিটি ডি। অ্যাক্টিভিটি ডি আছে, ঠিক আছে? তাহলে দেখি তো আমরা অ্যাক্টিভিটি ডি যেটা, সেটা কিন্তু তার প্রেসিডিং অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি বি। তার মানে বি যেখানে শেষ সেখান থেকে আমরা শুরু করব অ্যাক্টিভিটি ডি, আর এটা ডিউরেশন হচ্ছে 7। তাহলে দেখি তো বি শেষ কোথায় হয়েছে? বি শেষ হচ্ছে ইভেন্ট 3 তে। তার মানে আমরা এখান থেকে শুরু করব আমাদের অ্যাক্টিভিটি ডি। ওকে, তাহলে শুরু করি। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ডি। আচ্ছা, আমরা অ্যাক্টিভিটিটাকে ড্র করে ফেলি। এটা 7 উইকস সম্ভবত। এটা হচ্ছে অ্যাক্টিভিটি ডি, আর ডিউরেশন হচ্ছে 7 উইকস, রাইট? আচ্ছা, এখন আমরা এখানে ইভেন্ট কত বসাতে পারি? ইভেন্ট 5, কারণ যেহেতু আমাদের 1 2 3 4 হয়ে গেছে, সো সিরিয়ালি গেলে আমাদের এখানে আসবে ইভেন্ট 5, ঠিক আছে? 5, ওকে, ডান। আচ্ছা, এরপর আমরা দেখি তো এরপরে কি আছে। এরপরে আছে অ্যাক্টিভিটি ই। অ্যাক্টিভিটি ই তার প্রেসিডিং অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি সি। সবাই দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ, এখানে আছে অ্যাক্টিভিটি সি। তার মানে সি যেখানে শেষ হবে সেখান থেকে আমরা শুরু করব অ্যাক্টিভিটি ই। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে সবাই একটু দেখো, আমাদের লাস্ট যেই জি আছে, সেই জি অ্যাক্টিভিটির প্রেসিডিং অ্যাক্টিভিটি হচ্ছে ই আর এফ। তার মানে ই এবং এফ এই দুটো কিন্তু আমরা আলাদা আলাদা করে শেষ করতে পারবো না। ই এফ আমাদের শেষ করতে হবে একসঙ্গে। আমরা একটা নিয়ম শিখেছিলাম, যেহেতু এখানে জিটা শুরু হচ্ছে কোত্থেকে? ই এফ যেখানে শেষ সেখান থেকে আমাদের জি শুরু হচ্ছে। অতএব আমরা যখন ই শুরু করতে চাইবো, আমরা কিন্তু ই আর এফ কে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ড্র করতে পারবো না। ই আর এফ কে আমাদের একসঙ্গে একই জায়গায় শেষ করতে হবে, একই ইভেন্টে শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা মাথায় রেখে আমরা এখন ইটা আঁকবো। ই শুরু হচ্ছে কোত্থেকে? সি যেখানে শেষ। তাহলে আমরা সি যেখানে শেষ সেখান থেকে আমরা শুরু করি অ্যাক্টিভিটি ই, ঠিক আছে? তাহলে শুরু করি আমরা। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ই, ঠিক আছে? এটা আমরা কেন সোজা করে আঁকিনি? কারণ আমরা এটা আলাদা করে শেষ করতে পারবো না। এটাকে আমাদের শেষ করতে হবে অ্যাক্টিভিটি এফ এর সাথে, রাইট? এই জন্য আমরা এটাকে একসঙ্গে লিখেছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ই। অ্যাক্টিভিটি ই ডিউরেশন কত ছিল দেখি আমরা একটু। এটা ডিউরেশন হচ্ছে, দেখো সবাই, ই এর ডিউরেশন হচ্ছে 3 উইকস, ঠিক আছে? এটা হচ্ছে 3 উইকস, আমরা এখানে 3 বসাই, 3 উইকস, ঠিক আছে? আর এটা হচ্ছে ইভেন্ট 6 না? দেখো অলরেডি 5 কিন্তু আছে, কাজে এটা হবে ইভেন্ট 6, ইভেন্ট 6, ঠিক আছে? আচ্ছা, এইবার আসা যাক নেক্সট। ই শেষ, এবার হচ্ছে এফ, ঠিক আছে? দেখো সবাই, এফ শুরু হচ্ছে কোত্থেকে? যেখানে ডি শেষ হয়েছে, ঠিক আছে? ডি ইজ দ্য
প্রিসিডিং অ্যাক্টিভিটি অফ অ্যাক্টিভিটি এফ। ঠিক আছে, তাহলে ডি যেখানে শেষ সেখান থেকে আমরা এফ শুরু করব, কিন্তু ওই যে বলেছিলাম ই এফ একসঙ্গে শেষ করতে হবে, একই ইভেন্টে শেষ করতে হবে, রাইট? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইভেন্ট 5 থেকে আমরা শুরু করব অ্যাক্টিভিটি এফ, শেষ করব কোথায়? শেষ করব ইভেন্ট 6 এ, অর্থাৎ যেখানে অ্যাক্টিভিটি ইটা শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা এঁকে ফেললাম। ওকে, এটা নামটা আমরা এখন দিয়ে ফেলি, সেটা হচ্ছে ইভেন্ট এফ, ইভেন্ট এফ। ঠিক আছে, আচ্ছা এটা নিচেও লেখা যেতে পারে ইভেন্ট এফ। ডিউরেশন কত ছিল আমাদের? এটা ডিউরেশন হচ্ছে 6 না? হ্যাঁ 6 উইকস, তাহলে আমরা এখানে বসাবো 6। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমাদের কাজটা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। এইবার আমরা আলোচনা করব লাস্ট অ্যাক্টিভিটি নিয়ে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি জি। অ্যাক্টিভিটি জি শুরু হচ্ছে কোত্থেকে? যেখানে ইআরএফ শেষ, ইএফ যেখানে শেষ সেখানে আমাদের শুরু হবে অ্যাক্টিভিটি জি। তাহলে ইএফ শেষ কোথায়? শেষ হচ্ছে ইভেন্ট 6 এ। আমরা এখান থেকে শুরু করব আমাদের অ্যাক্টিভিটি জি। ঠিক আছে, তাহলে শুরু করছি, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি জি। ওকে, আচ্ছা, সো অ্যাক্টিভিটি জি আমরা এখানে বসাবো। আচ্ছা, ডিউরেশন কত ছিল অ্যাক্টিভিটি জি এর? 5 উইকস না? 5 উইকস, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 5। আচ্ছা, এইবার আমরা এখানে যথারীতি একটা ইভেন্টের সংখ্যা দেব, সেটা কত? সেটা হচ্ছে 7। ঠিক আছে, যেহেতু আমাদের 6 হয়ে গেছে আমরা বসাবো 7। ওকে, আমাদের কিন্তু নেটওয়ার্কটা ড্র করা শেষ। ঠিক আছে, এভাবে আমরা নেটওয়ার্ক ড্র করব। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনস। এই যে লেখা আছে দেখো, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনস, এই জিনিসটা কি? এটা হচ্ছে আমরা যে শিখেছিলাম আর্লি স্টার্ট টাইম, আর্লি ফিনিশ টাইম, লেটেস্ট স্টার্ট টাইম, লেটেস্ট ফিনিশ টাইম। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নিয়ম অনুসারে আমরা প্রত্যেকটা ইভেন্টের উপরে আমরা বক্স ড্র করব। ঠিক আছে, আমরা এখন বক্সগুলো আমরা এখন ড্র করব। এই বক্সগুলো কি নির্দেশ করে? এই বক্সগুলো হচ্ছে আর্লি স্টার্ট টাইম, আর্লি ফিনিশ টাইম, এটাকে নির্দেশ করে, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন সেটা করে ফেলি। আমরা শুধু কপি পেস্ট করে করে কাজটা করতে পারবো, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে, দ্রুত হবে। ঠিক আছে, আচ্ছা প্রত্যেকটা ইভেন্টের উপরে আমরা সিমিলারলি কিছু বক্স আমরা ড্র করব। ঠিক আছে, তাহলে আমাদের কাজ এটুকু শেষ। এখন আসা যাক, আমরা এখন আমাদের ফরওয়ার্ড পাথ ক্যালকুলেশন করব। তার মানে হচ্ছে আর্লি স্টার্ট টাইম আর আর্লি ফিনিশ টাইমটা আমরা এখন বের করব। তাহলে শুরু করি। আমরা কিন্তু অলরেডি একটা নিয়ম পড়েছিলাম, তাই না? যে কোনো প্রজেক্টের শুরুতে প্রথম ইভেন্টের আর্লি স্টার্ট টাইম থাকে সবসময় 0, তাই না? কারণ যেহেতু প্রজেক্টটা মাত্র শুরু হয়েছে, এখন এটার বয়স একদিন হয়নি, কাজেই আমাদের আর্লি স্টার্ট টাইম হবে 0। ওকে, 0 হয়েছে। এবার আর্লি স্টার্ট টাইমের সঙ্গে ডিউরেশন যোগ করার পর আমরা পাই আর্লি ফিনিশ টাইম। তাহলে দেখি আমরা 0-র সঙ্গে আমরা 3 যোগ করি, সমান 3 হবে। তাহলে দেখো আমাদের আমাদের অ্যাক্টিভিটি এর আর্লি ফিনিশ টাইম কত হবে? আর্লি ফিনিশ টাইম হবে 3 উইকস। ঠিক আছে, এবার আসা যাক অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বি এর আর্লি ফিনিশ টাইম কত হবে? 0 যোগ 5 সমান কত? সমান হচ্ছে 5। আমরা এখানে বসাবো হচ্ছে 5। ওকে, এটা হচ্ছে 5 উইকস। এইবার এরপরে যাই, আমরা দেখি অ্যাক্টিভিটি সি এর আর্লি ফিনিশ টাইম কত হবে। এখানে আছে 3 এর সঙ্গে আমরা 4 যোগ করি, কত হয়? 7, রাইট?
7, তাহলে আমরা পাচ্ছি আমাদের অ্যাক্টিভিটি সি এর আর্লি ফিনিশ টাইম হচ্ছে 7 উইকস। ঠিক আছে, আচ্ছা এবার আসা যাক অ্যাক্টিভিটি ডি। অ্যাক্টিভিটি ডি এর আর্লি ফিনিশ টাইম কত হবে? 5 যোগ 7 সমান কত? 12, তাই না? 12, আমরা এখানে বসাবো হচ্ছে 12। ওকে, 12। ঠিক আছে, আচ্ছা এইবার নেক্সট দেখো, আমরা এখন অ্যাক্টিভিটি ই এবং এফ এর আমরা আর্লি ফিনিশ টাইমটা আমরা এখন বের করতে চাই। দেখি তো, এখানে 7 যোগ 3 যোগ করার পর আসে 10, আর 12 যোগ 6 কত আসে? 18 আসে। এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? আমরা কিন্তু পড়েছিলাম যে এখানে দুটো পাত কিন্তু মিলিত হচ্ছে, আর এক্ষেত্রে আমরা সবচেয়ে বড় সংখ্যাটা আমরা বেছে নেব। এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? 18 বা 18, রাইট? তাহলে আমরা এখানে বসাবো 18। ঠিক আছে, আমরা এখানে বসাবো 18। ওকে, 18 আমরা বসিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইভেন্ট 6 এর, এটা আমাদের আর্লি ফিনিশ টাইম হচ্ছে। এইবার আসো অ্যাক্টিভিটি জি। অ্যাক্টিভিটি জি এর আর্লি ফিনিশ টাইম কত হবে? 18 যোগ 5 সমান কত? 23, রাইট? তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 23। 23। ওকে, আচ্ছা এইবার আমাদের ফরওয়ার্ড পাথ ক্যালকুলেশন করা শেষ, অর্থাৎ আর্লি স্টার্ট টাইম আর্লি ফিনিশ টাইম আমাদের ক্যালকুলেশন করা শেষ। এখন আমরা শুরু করব লেটেস্ট স্টার্ট টাইম লেটেস্ট ফিনিশ টাইম আমরা এখন শুরু করব। তাহলে দেখি, আমরা কিন্তু অলরেডি জানি লেটেস্ট ফিনিশ টাইমটা শুরু করতে হয় হচ্ছে প্রজেক্টের একদম শেষ মাথা থেকে। তাহলে শেষে আছে ইভেন্ট 7, এখানে লেটেস্ট স্টার্ট টাইম লেটেস্ট ফিনিশ টাইম যেটা, সরি আর্লি ফিনিশ টাইম যেটা, সেটাই হচ্ছে আমার লেটেস্ট ফিনিশ টাইম, অর্থাৎ 23। এখানে আসবে আমাদের 23। ঠিক আছে, তাহলে ইভেন্ট 7 এর যেটা আর্লি ফিনিশ টাইম সেটাই হচ্ছে লেটেস্ট ফিনিশ টাইম। ঠিক আছে, 23। এবার এখান থেকে আমরা বাদ দেব ডিউরেশন। ঠিক আছে, আমরা লেটেস্ট ফিনিশ টাইম 23 থেকে আমরা বাদ দিচ্ছি ডিউরেশন 5, কত আসে? আসে হচ্ছে 18। ঠিক আছে, 18। এই 18টা আমরা লিখব কোথায়? এটা হচ্ছে এই ঘরে লিখব। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি জি এর লেটেস্ট স্টার্ট টাইম। ঠিক আছে, 18। ওকে, আচ্ছা এবার আমরা ব্যাকওয়ার্ডে যাই। 18 থেকে আমরা 3 বাদ দিই, কত আসে? আমরা এখানে বাদ দিয়ে এখন আমরা পেছন দিকে যাচ্ছি। ঠিক আছে, ওকে, এখানে আমরা বসাবো হচ্ছে 15, রাইট? 15। আর এখানে আমরা পাবো কত? 18 থেকে আমরা 6 বাদ দিই, কত আসে? 12। আমরা এখানে পাবো হচ্ছে 12। ইভেন্ট 5 এর উপরে আসবে হচ্ছে 12 বাদ দেওয়ার পর, রাইট? আচ্ছা ঠিক আছে, এইবার আমরা ব্যাকওয়ার্ডে যাচ্ছি। আমরা 15 থেকে আমরা 4 বাদ দেব। দেখো সবাই, অ্যাক্টিভিটি সি এর লেটেস্ট স্টার্ট টাইম কত হবে? 15 থেকে আমরা 4 বাদ দিই, কত আসে? 11, তাই না? আমরা পাচ্ছি 11। এখানে বসবে হচ্ছে 11, রাইট? আচ্ছা এবার 12 থেকে আমরা 7 বাদ দিই, অ্যাক্টিভিটি ডি এর ক্ষেত্রে কত আসে? এটা কত আসবে বলো তো? আসবে হচ্ছে 5। আসবে হচ্ছে 5। ওকে, আচ্ছা আমরা কিন্তু প্রায় ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন শেষ করে ফেলছি। দেখো সবাই, আমাদের এখানে লাস্ট যে ইভেন্টটা আছে সেই ইভেন্টের উপরে আর লেটেস্ট ফিনিশ টাইম বা লেটেস্ট স্টার্ট টাইম কত আসবে? খুব সহজ, আমরা দেখি এখানে দুটো পথ আছে, তাই না? 11 থেকে 3 বাদ দিলে আসবে হচ্ছে কত? 8। আর 5 থেকে 5 বাদ দিলে কত আসবে? 0। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা বেছে নিতে হবে। সেটা কত? সেটা হচ্ছে 0, রাইট? তাহলে আমাদের এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে
0, আমরা এখানে 0কেই বেছে নিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ব্যাকওয়ার্ড পাথ ক্যালকুলেশনটাও শেষ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এইবার আমরা নেটওয়ার্কটা ড্র করে ফেললাম এবং ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনস আমরা শেষ করেছি। আমাদের এখন সেকেন্ড রিকোয়ারমেন্টটা কি? সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল পাথ বের করতে বলা হয়েছে। আচ্ছা, ক্রিটিক্যাল পাথ আসলে কি একটু জানি আমরা। ক্রিটিক্যাল পাথ হচ্ছে সেই পথটা বা সেই অ্যাক্টিভিটিটা, যে অ্যাক্টিভিটি যদি কোনো কারণে দেরি হয়ে যায় বা বিলম্ব হয়ে যায়, তাহলে টোটাল অ্যাক্টিভিটিটা, টোটাল প্রজেক্টটা বিলম্ব হয়ে যাবে বা দেরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। আমাদের এখানে ক্রিটিক্যাল পাথ বের করার একটা চমৎকার নিয়ম আছে। সেটা হচ্ছে যেই অ্যাক্টিভিটির উভয় পাশে আর্লি স্টার্ট টাইম আর আর্লি ফিনিশ টাইম বা লেটেস্ট স্টার্ট টাইম লেটেস্ট ফিনিশ টাইম একই, সমান সমান, ঠিক আছে, আমরা সেটাকে ধরবো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, তাহলে আবার একটু শুনি। সেটা হচ্ছে যেই অ্যাক্টিভিটির ওপরে দুই পাশে যে দুটো বক্স আছে, সেই দুটো বক্স যেখানে সমান সমান হবে, সে অ্যাক্টিভিটিটা হচ্ছে আমার, সেটাই হচ্ছে আমার কি, আমার ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, তাহলে এখন শুরু করি আমরা। দেখি তো, অ্যাক্টিভিটি এর এই পাশে আছে 0 0 সমান, ঠিক আছে, কিন্তু এই পাশে আছে 3 11, না, এটা আমাদের ক্রিটিক্যাল পাথ না। দেখি তো অ্যাক্টিভিটি বিতে কি আছে, এক পাশে আর্লি স্টার্ট টাইম আর লেটেস্ট স্টার্ট টাইম হচ্ছে 0 0 মানে সমান, আর বি এর এই পাশে আর্লি ফিনিশ টাইম আর লেটেস্ট ফিনিশ টাইম হচ্ছে 5 5, তার মানে সমান, রাইট? তাহলে এটা হচ্ছে আমার বি, হচ্ছে একটা ক্রিটিক্যাল পাথ, রাইট? বি ইজ আওয়ার ক্রিটিক্যাল পাথ। এখন আমরা করব কি, বি কে আমরা একটু বোল্ড করব, তোমরা যেটা করবো সেটা হচ্ছে তোমরা এটাকে একটু মোটা করে এঁকে দিবা, ঠিক আছে, একটু পেন্সিল দিয়ে একটু মোটা করে তোমরা ডাবল করে তোমরা রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি আমাদের একটা ক্রিটিক্যাল পাথ। দেন আসো ডি। দেখি তো ডি ক্রিটিক্যাল পাথ কিনা। দেখো সবাই, ডি এর এক পাশে আছে 5 5, তার মানে আর্লি স্টার্ট আর লেটেস্ট স্টার্ট কিন্তু সমান। আবার আরেক পাশে দেখো আছে 12 12, তার মানে এখানে আর্লি ফিনিশ লেটেস্ট ফিনিশ তাও কিন্তু সমান, তার মানে অ্যাক্টিভিটি ডিও কিন্তু আমার একটা ক্রিটিক্যাল পাথ। আমরা ডি কে এখন বোল্ড করে ফেলবো, বিকজ ডি ইজ আওয়ার অ্যানাদার ক্রিটিক্যাল পাথ। এবার আসো নেক্সট, অ্যাক্টিভিটি এফ। যথারীতি এফ এর এক পাশে আছে 12 12, আরেক পাশে আছে 18 18, মানে সমান, তার মানে অ্যাক্টিভিটি এফও কিন্তু আমাদের ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, এফ ইজ আওয়ার রিকোয়ার্ড ক্রিটিক্যাল পাথ বা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, আচ্ছা, এইবার আসা যাক অ্যাক্টিভিটি জি। অবশ্যই অ্যাক্টিভিটি জি ক্রিটিক্যাল পাথ হচ্ছে বা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে। কেন? কারণ জি এর এক পাশে আর্লি স্টার্ট আর আর্লি লেটেস্ট স্টার্ট কিন্তু সমান, 18 18, আরেক পাশে আছে 23 23, তার মানে অ্যাক্টিভিটি জিও কিন্তু একটা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, আমরা এটাকে এখন বোল্ড করে দিচ্ছি। ওকে, আচ্ছা, সো আমরা কিন্তু আমাদের ক্রিটিক্যাল পাথটা পেয়ে গেছি। ঠিক আছে, আমরা এখন লিখবো এখানে our critical path is B, হাইফেন দিয়ে লিখছি আমরা, হাইফেন দিয়ে লিখছি ডি, দেন হচ্ছে এফ, দেন জি, মানে আমরা হাইফেন দিয়ে লিখছি বি ডি এফ জি, এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, ডিউরেশন অফ ক্রিটিক্যাল পাথ, ডিউরেশন অফ ক্রিটিক্যাল পাথ দেখি আমরা ক্রিটিক্যাল পাথ ডিউরেশনটা কত আসে। এখানে আসে প্রথমে হচ্ছে 5। দেখো তো অ্যাক্টিভিটি বি এর ডিউরেশন কত, 5 উইকস, প্লাস ডি এর ডিউরেশন কত, 7 উইকস, প্লাস এফ এর ডিউরেশন হচ্ছে 6 উইকস, প্লাস লাস্ট ওয়ান জি এর ডিউরেশন হচ্ছে 5 উইকস। ঠিক আছে, উইকস, তার মানে আমরা
আমাদের ডিউরেশনটা পাচ্ছি 5 প্লাস 7 প্লাস 6 প্লাস 5 সমান হচ্ছে 23 উইকস। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ ডিউরেশন। এটার সিগনিফিকেন্সটা কি? এই ক্রিটিক্যাল পাথে কোনো একটা অ্যাক্টিভিটির যদি কোনো কারণে যদি বিলম্ব হয় বা যদি দেরি হয়ে যায়, যদি একদিনও দেরি হয়, আমাদের টোটাল প্রজেক্টটা কিন্তু একদিন দেরি হয়ে যাবে। ধরা যাক আমাদের অ্যাক্টিভিটি বিটা শেষ হচ্ছে 6 দিনে, এখানে 5 দিন দেয়া আছে, শেষ হচ্ছে কত? 6 দিনে। তার মানে টোটাল প্রজেক্টটা কিন্তু আমাদের একদিন দেরি হয়ে যাচ্ছে, শেষ হবে 24 দিনে। ঠিক আছে, আবার ধরা যাক অ্যাক্টিভিটি এফ যদি একদিনও বিলম্ব হয়, এখানে অ্যাক্টিভিটি এফ আছে 6 দিনে শেষ করতে হবে, যদি এটা 7 দিন হয় তাহলে আমাদের প্রজেক্টটা কিন্তু টোটাল 24 দিন হবে, মানে একদিন দেরি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু বাকি যে কাজগুলো আছে, দেখো সবাই একটু, বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে, অ্যাক্টিভিটি এ সি ই, এগুলো কিন্তু চাইলে কিছুটা হলেও লেট করা সম্ভব। ঠিক আছে, যেমন অ্যাক্টিভিটি এ যদি একদিন দেরি হয় তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটা কিন্তু ডিলেড হচ্ছে না বা দেরি হচ্ছে না। ঠিক আছে, বা সি যদি একদিনও দেরি হয় তাও কিন্তু প্রজেক্টটা আমাদের একদিন বেশি লাগবে না শেষ করতে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এ সি ই হচ্ছে আমাদের নন ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস, আর বি ডি এফ জি হচ্ছে আমার ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এখানেই থাকবে। আল্লাহ হাফেজ।